এই আমাদের জগৎ উষ্ণ, আরামদায়ক আর পরিচিত এক জায়গা। কিন্তু যদি আগুন থেকে একটু সরে দাঁড়ান আর তাকান উপরে আমাদের চিন্তাভাবনা, তাহলে নিজেদের গণ্ডি ছাড়িয়ে যাবে। আমরা কি কেবলই তুচ্ছ কণা? মহাবিশ্ব কি স্বাগত জানানোর মতো, নাকি বিপদসংকুল? আমরা সে বিস্ময় নিয়ে আজীবন এখানে দাঁড়িয়ে থাকতে পারবো, অথবা আমরা ঘুরে দাঁড়াবো এই সৈকতে আর ছেড়ে যাব আমাদের বাসস্থান এই মহাবিশ্বকে দেখার জন্য। এখান থেকে এর প্রান্তসীমা পর্যন্ত এর বিস্ময়গুলো উদ্ঘাটন করতে, এর বিভীষিকাগুলোর মুখোমুখি হতে, অপূর্ব নতুন জগতে ক্ষতিকারক কৃষ্ণ শক্তি, ডার্ক ফোর্সেস। সময় এর শুরুতে, জগতের শেষ প্রান্তে। আমাদের কি শেষ শক্তি আছে তা ঘেঁটে দেখার, নাকি আমরা আমাদের ঘরের দিকে ছুটব? এই খুঁজে দেখার মাত্র একটাই উপায় আছে, মহাবিশ্বের প্রান্তে যাত্রা। মহাকাশের প্রান্তটা মাত্র 100 কিলোমিটার উচ্চতায়। আমাদের দৌড় থেকে মাত্র 1 ঘন্টার যাত্রা। ওখানে নিচে জীবন চলছে, গাড়ির চাকা ঘুরছে, শেয়ার বাজারে লেনদেন হচ্ছে, আর স্টার ট্রেক এখনো দেখানো হচ্ছে। কিন্তু এই সব কিছুকে পিছনে ফেলে আমাদেরকে চলতে হবে একটু ঘুরে বেড়াতে সামনের ওই বিশালায়তন সমুদ্রে, অগভীরতায়। ঘর থেকে খুব বেশি দূরে নয়, এই চাঁদের চাঁদের ডজনখানেক নভোচারী এই পথে আমাদের আগেই ভ্রমণ করেছেন। তাদের মধ্যে 12 জন নিজের পায়ে চাঁদে হেঁটে বেরিয়েছেন। আমাদের বাসস্থান থেকে মাত্র 4 লক্ষ কিলোমিটারের কিছু বেশি দূরত্বে একটা নভোযানে করে 3 দিনের যাত্রা, এত কাছে যেন বা আমরা ঘর ছাড়িনি। তো নিরাপদ পৃথিবীর দৃষ্টিসীমার মধ্যেই এটা দেখতে যেন বা কোনো বিরান যুদ্ধক্ষেত্র, লাখে লাখে উল্কাপিণ্ড, মেটিওরিট আর গ্রহাণুপুঞ্জে অ্যাস্টেরয়েডস আঘাতে জর্জরিত। তবেও এখন যথেষ্ট শান্ত, এটা নিশ্চিত যে বিগত লক্ষ বছরে কোনো সংঘর্ষ হয়নি। এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিবে অ্যাপোলো 11 লুনার মডুলে নীল আর্মস্ট্রং এর পায়ের ছাপ, যেন বা এগুলো এই গতকালে। এখানে কোনো বাতাস নেই যে এগুলোকে মুছে দিবে, এগুলো টিকে থাকবে লক্ষ বছর ধরে, হয়তো আমাদের চেয়েও বেশি সময় ধরে। আমাদের সময় সীমিত, আমাদের এখন দরকার নিজেদের অতিকায় পদক্ষেপটি নেয়ার, এতটা দূরে যেখানে এখনো কোনো মানুষ যায়নি। অন্ধকার চিরে একটা পরিচিত চেহারা, ভালোবাসার দেবী, শুক্র, ভেনিউজ, ভোরের তারা, শুকতারা, সন্ধ্যা তারা। কখনো ও পূর্ব দিকে নতুন দিনকে স্বাগত জানায়, আবার সে পশ্চিমে জানায় শুভরাত্রি।
এই গ্রহের দৃষ্টিনন্দন হলুদ মেঘগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে, এজন্যই এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। আমাদের গ্রহের এক বোন সে, এর আকৃতি আর মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় সমানই। আমরা মনে হচ্ছে এখানে নিরাপদ। কিন্তু ভিনাস এক্সপ্রেস স্পেস প্রোব আমাদেরকে বলছে এই চোখ ধাঁধানো মেঘগুলো মারাত্মক সালফিউরিক অ্যাসিডে তৈরি। বলছে এই গ্রহের আবহাওয়া কার্বন ডাইঅক্সাইড দিয়ে শ্বাসরুদ্ধ। 12টা বাজিয়ে চলেছে। শুক্র হল ক্রুদ্ধ এক দেবী। এই বাতাস ক্ষতিকর, এর চাপ গ্রহণ অযোগ্য, আর এটি গরম। এই উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। বেশিক্ষণ থাকলে আমরা গুঁড়ো হয়ে যাব, টুকরো টুকরো হয়ে একেবারে সিদ্ধ হয়ে যাব। এর মতো এ হলো সোভিয়েত রাশিয়ার ভেনেরা রোবোটিক প্রোব। এই মজবুত বর্ম এই মারাত্মক আবহাওয়ায় ভেঙে পড়েছে। পৃথিবী থেকে বেশ সুন্দর, কিন্তু কাছে এলে এই দেবী কুৎসিত। সে যেন দোজখের বোন, কোনো বসন্তের দাগের মতো হাজারো আগ্নেয়গিরিতে ছাওয়া। এর বায়ুমণ্ডলের এই সব কার্বন ডাইঅক্সাইড সূর্যের তাপকে আটকে রাখে। এ হলো বেপরোয়া বৈশ্বিক উষ্ণায়ন। আগে এটি শীতল ছিল, হয়তো শান্ত ছিল শুক্র, যেমনটা তার বোন পৃথিবী এখনো আছে। যদি এটা সত্যি হয়, তাহলে এই হলো আমাদের পৃথিবীর ভবিষ্যৎ চেহারা। আমরা ভাবছি এদিকে আমাদের থাকাটা ঠিক হচ্ছে না, ভাবছি আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু সূর্যের ওদিকটায় কিছু একটা সম্মোহিত করার মতো, গ্রিক দেবতা মেদুসার মতো দেখতে, ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য, ক্ষমতাধর, সামনে যেতে লোভ দেখায়, যেন বা আগুনের দিকে উড়ে চলা কোনো মথ, সূর্যের কারণে দগ্ধ, বামন হয়ে থাকা। এ হলো বুধ, মার্চুরি। সূর্যের খুব কাছে গেলে হয়, এখানে তাপমাত্রা বেপরোয়াভাবে বদলায়। রাতের বেলায় তা -170 ডিগ্রি, মাঝ দুপুরে তা +400 ডিগ্রি ছাড়িয়ে যায়। একবার দগ্ধ, একবার বরফ জমাট। আর এই ক্ষতগুলো দেখুন, বোঝাই যাচ্ছে বুধের অতীতটা ছিল যথেষ্ট হিংস্র। মেসেঞ্জার স্পেস প্রোব আমাদের বিস্ময়কর কিছু জানাচ্ছে। এই ছোট্ট আকার সত্ত্বেও এর রয়েছে শক্তিশালী মাধ্যাকর্ষণ ক্ষমতা। তার মানে দেখে বোঝা না গেলেও এ অবশ্যই যথেষ্ট ভারী। এটা যেন বা লোহার একটা বিশাল বল, পাতলা পাথরের প্রলেপ দিয়ে মোড়া। এর মূলটা এক সময় অনেক বড় গ্রহ ছিল। হয়তো কোনো পথহারা গ্রহ বুধের গায়ে আছড়ে পড়েছিল, মহাজাগতিক পিনবলের মরণগ্রাসী খেলায় উড়িয়ে দিয়েছে এর বাইরের আবরণ। ক্ষয়ে যাবার প্রাক্কালে পুরো একটা গ্রহ পথে যা পাবে গ্রাস করে নিবে, এমনকি পুরো একটা গ্রহ পেলেও। আর আমরা এর মাঝখানে পড়েছি, অরক্ষিত, অবাধ, ছোট্ট। এই সবই আমাদেরকে বলছে এখনো সময় আছে ফিরে যেতে। সূর্য, সান, তার সব সম্মোহনী দীপ্তি নিয়ে, আমাদের আলো, আমাদের জীবন। আমরা যা করি তা এই সূর্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর উপর নির্ভর করে। আর তারও চেয়ে বড় কথা, এ তো গ্রিক দেবতা হিলিওস, আকাশের এমাথা ওমাথায় রথ চালিয়ে বেড়ান। মিশরীয় দেবতারা প্রতিদিনই নতুন করে জন্মান। কর্কট ক্রান্তিতে, সামার সলস্টিস, স্টোনহেঞ্জে উদিত হন লক্ষ বছর ধরে। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে
বিমান দিয়ে ২০ বছরের যাত্রাপথের দূরত্বে যদি ওকে নিভিয়ে ফেলেন, এটা এতটাই দূরে যে পুরো ৮টা মিনিট কিছুই আমরা বুঝতে পারব না। এটা এতটাই বড় যে আপনি ১০ লক্ষটা পৃথিবীতে এর ভিতরে পুরে দিতে পারবেন। এতটাই ভারী, এর মাধ্যাকর্ষণ পুরো সৌরজগৎকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কে এত নম্বরের হিসাব করে? আমরা আসল জিনিসটাই পেয়েছি। প্রতিদিনই একে দেখি। আমাদের আকাশে পরিচিত এক মুখ, কিন্তু কাছে এলে এ বড় অচেনা। উত্তপ্ত দাহ্য গ্যাসের এক উত্তাল সাগর। থার্মোমিটার ৫,০০০ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। এর কেন্দ্রে নেমে গেলে ১,০০,০০০ কোটি ডিগ্রি পর্যন্ত উঠে যায়। পারমাণবিক বিক্রিয়া চালু করে দেয়ার মতো যথেষ্ট গরম, লক্ষ লক্ষ টন পদার্থকে প্রতি সেকেন্ডে শক্তিতে রূপান্তর করছে। মানুষের এই জীবনে তৈরি করা যাবতীয় শক্তির চেয়েও বেশি। আমাদের পৃথিবীতে এই শক্তিকেই আমরা দেখি আলোরূপে, অনুভব করি তাপরূপে। কিন্তু কাছে এলে সূর্য কোনো আরামপ্রদ কিছু নয়। এ হলো বিদ্যুৎ চৌম্বকীয় খেলার এক ক্ষেত্র। এটার উত্তপ্ত জ্বলন্ত গ্যাসগুলোর বিস্ফোরণ দিয়ে লুপ তৈরি করে, যাকে বলে সৌরশিখা প্রমিনেন্সেস। এর একটা ১ কোটি আগ্নেয়গিরির চেয়েও বেশি শক্তি উৎপীড়ন করছে। এর একটা লুপের শক্তি দিয়ে আমরা পৃথিবীতে ফিরে গিয়েও বাকি থেকে যাবে আরও ১০,০০০ কিলোমিটার যাবার শক্তি। যখন এরা বিস্ফোরিত হয়, ঠিক নিচেই একটা শীতল স্তর বেরিয়ে পড়ে তৈরি করে সৌরক্লম সানস্পটস। এগুলো আশপাশের তুলনায় সামান্য মাত্র শীতল, সে কারণেই আসলে তাদের কালো দেখায়, কিন্তু তারা পৃথিবীর যেকোনো কিছুর চেয়েও এখনো বেশ গরম। আর এরা কিন্তু বিশাল, কোনোটা তো এমাথা ওমাথা, অন্তত ৫০,০০০ কিলোমিটার ছড়ানো। সৌরঝলক, সোলার ফ্লার, বৈদ্যুতিক গ্যাসের এক চরম গরম প্রবাহ মহাকাশে বিস্ফোরিত করে মারাত্মক তেজস্ক্রিয়তা। কিন্তু একদিন এর সবই থেমে যাবে, সূর্যের সব জ্বালানি ফুরিয়ে যাবে। যেদিন এটি মারা যাবে, সেদিন পৃথিবীরও মরণ হবে। এই দেবতা জীবন তৈরি করেন, আবার ধ্বংসও করেন। ইনি চান আমরা যেন দূরত্ব বজায় রাখি। এই ধূমকেতুটি ঘুরে ফিরে বেশি কাছে এসে পড়েছে। এ তো সূর্যের তাপে সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই লক্ষ লক্ষ কিলোমিটার লম্বা একটা লেজ ছড়িয়ে চলেছে। এখানে কিন্তু জমে যাবার মতো ঠান্ডা। কোত্থেকে এই ধূমকেতু এসেছে তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। ওই গভীর মহাকাশের বরফের বর্জ্য এটি। শুধু একটু এই প্রবাহের দিকে দেখুন, উষ্ণ জলধারা আর ধুলা। আবারও সূর্যের কেরামতি, ধূমকেতুটির বরফ জমাট বুকটা গলিয়ে দিচ্ছে। নির্মম আলকাত্রায় ঢাকা এক প্রকারের বিশালাকায় ময়লা স্নোবল এটি। ক্ষুদ্র কণাগুলোকে দেখে মনে হচ্ছে বরফে রক্ষিত জৈব উপাদান। কবে থেকে? কে জানে কবে থেকে, হয়তোবা সৌরজগতেরও শুরু থেকে। বলা হয় যে লক্ষ কোটি বছর আগে এরকমই একটা ধূমকেতু সদ্য জন্মানো পৃথিবীর গায়ে আছড়ে পড়েছিল। হয়তো ওটাই জৈব উপাদান আর পানি দিয়ে গিয়েছিল পৃথিবীর বুকে জীবনের কাঁচামাল। হয়তো ওটাই পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল জীবনের বীজ, আর তাই বিবর্তিত হয়েছি আপনি, আমি।
কিন্তু ধরুন এরকম একটা আঘাত আজকের পৃথিবীতে। ডাইনোসরের কথা মনে করুন তো, মুছে গেছে কোনো ধূমকেতু কিংবা উল্কার আঘাতে, মাত্র এক মুহূর্তের ব্যাপার। যদি না একদিন, যদি না আমরা নিজেদেরকে রক্ষা করার মতো কোনো উপায় না খুঁজে পাই, আমরা তাহলে ডাইনোসরের পথই ধরব। পৃথিবী এখনকার মতো নিরাপদ, কিন্তু যদি পৃথিবীতে জীবন মুছে যায়, আমরা তাহলে এখানে অভিক্ষিপ্ত হব, ঘর ছাড়া, এই বিপদসংকুল মহাবিশ্বে ভাসমান। আমাদের দরকার হবে আরেকটা বাসস্থান খুঁজে নেয়ার, লক্ষাধিক কিংবা লক্ষ কোটির অধিক গ্রহের মধ্য থেকে। সেখানে অবশ্যই একটি হলেও থাকবে, যেখানে না খুব গরম, না খুব ঠান্ডা, থাকবে বাতাস, আলো, জল, যেখানে গোল্ডিলকের মতো আরামে থাকতে পারবো আমরা। লাল গ্রহ ভুল হবার কথাই না। হ্যাঁ, মঙ্গল, মার্স। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এর সঙ্গ প্রত্যাশা করেছি, জীবনের লক্ষণের খোঁজে। এখানেই নিচে কোথাও হয়তো আছে বহির্বিশ্বের জীবন, কিন্তু আমরা কি তাকে খুঁজে পেতে প্রস্তুত? প্রস্তুত কি ইতিহাস বইকে নতুন করে লিখতে, বিজ্ঞানের বইকে ছিঁড়ে ফেলতে, বিশ্বকে উল্টে দিতে? পরে কি হবে তা পারে সব কিছু বদলে দিতে, অন্যান্য সব গ্রহের চেয়েও। মঙ্গল কেড়ে নিয়েছে আমাদের কল্পনাকে। বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র, কমিক্সের কথা ভাবুন, যেখানে মঙ্গল গ্রহবাসীদের কথা আছে। এগুলো সবই তো কল্পনা, ঠিক না? কিন্তু যদি সত্যি এখানে কিছু থেকে থাকে, যদি সত্যি কোনো মৃত গাছে থেকে থাকে, তা এমন কোনো প্রক্রিয়া যা পৃথিবীতে বাসযোগ্য করেছে, কিন্তু 10 কোটি বছর আগে থেমে গেছে এখানে, লোহিত এবং মৃত। মঙ্গল একটা বিশাল ফসিল। কিছু একটা জীবন্ত, ধুলার এক দৈত্য, বিশাল একটা, পৃথিবীর সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের থেকেও বড়। এখানে জোরদার হাওয়া আছে, তার মানে আছে বায়ুও। বায়ু যা বহির্জাগতিক জীবন ধারণ করতে পারে। তবে এই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মতো যথেষ্ট নয়। শ্বাসরুদ্ধকর কার্বন ডাইঅক্সাইডে ভরা। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচাতে এখানে কিছুই নেই। আর এটি ঠান্ডা, -80 ডিগ্রি তাপমাত্রা। মেরুতে পানিকে বরফ করে রেখেছে, এমনকি এই বায়ুমণ্ডলে আছে তুষার। এটা বিশ্বাস করা কঠিন যে এখানে কিছু বাঁচতে পারে, কিন্তু পৃথিবীতে এমন সব সৃষ্টি আছে যারা প্রচণ্ড শৈত্য কিংবা গরমে বাঁচতে পারে, এমনকি গভীরতম সমুদ্রের খাঁজেও। যদিও এখানে জীবন মানে ভাইরাস, এরা খাপ খাইয়ে নেয়, বিস্তার করে। হয়তো আমরা এখন ভাইরাস জীবন বয়ে চলেছি মহাকাশের অসীমে, এমনকি চরমতম অবস্থায়ও জীবন পথ খুঁজে নেয়, কিন্তু মৃত গ্রহে, যেখানে মাটির মিনারেল আর পুষ্টিগুণ ফিরিয়ে দেবার মতো কোনো ভূতাত্ত্বিক ঘটনা ঘটছে না। এর বরফ হয়ে যাওয়া পানি গলানোর তাপ নেই। আর এই যত ধুলা, কোথায় চলেছি দেখাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা এটিকে মিস করতে পারি না। অলিম্পাস মন্স, অলিম্পাস মন্স, এক বিশাল প্রাচীন আগ্নেয়গিরি, মাউন্ট এভারেস্ট থেকে 3 গুণ উঁচু। এত প্রশস্ত যে এটি পুরো স্পেন জুড়ে ছড়িয়ে থাকবে। 1970 খ্রিস্টাব্দে এর আবিষ্কারের পর থেকে একে মৃত ঘোষণা করা হয়েছে। দেখে মনে হচ্ছে এর ঢালে কিছু একটা ঘটছে, এর কারণ লাভা গড়াচ্ছে। তবে যেকোনো লাভার প্রবাহই বহু আগে থেমে গেছে, মুছে গেছে উল্কাপিণ্ডের আঘাতে। যদিও এই দৈত্য এখনো পুরোপুরি মরে যায়নি,
যদি তা না হয় তাহলে এখনও এর জ্বালামুখের ভিতরে গলিত ম্যাগমা থেকে থাকবে, তাতেই সব বদলে যায়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত মাটিতে থাকা বরফকে গলিয়ে দিতে পারে, মিনারেল আর পুষ্টিগুণকে পুনরুজ্জীবিত করে, জীবন ধারণের উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারে। এগুলো তৈরি করেছে এই গ্র্যান্ড ক্যানিয়ন, যেন বা পায়ে চলা পথে বিশাল খাজ কোনো। এটা চলছে তো চলছেই, এত দীর্ঘ যে পুরো উত্তর আমেরিকা পর্যন্ত ছড়িয়ে দেয়া যাবে। আরে দেখুন, নড়াচড়ার লক্ষণ ক্ষয় হচ্ছে, যা দেখে মনে হচ্ছে ক্যানিয়নের মেঝেতে নদীর শুকনো চেহারা দেখা যাচ্ছে। হয়তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মাটির বরফ গলে গিয়েছিল, আর সেই পানি এই বিশাল ক্যানিয়ন ধরে গড়িয়ে গেছে। এখনও যতটুকু নড়াচড়া সম্পর্কে আমরা জানি, তাতেও বরফ গলতে পারে, তৈরি করতে পারে জল, আর যেখানে পানি আছে থাকতে পারে জীবন। যদি আমরা প্রবহমান পানি পাই, তাহলে জীবিত প্রাণের সন্ধান পাবার সম্ভাবনা আছে। এই জনমানব শূন্য প্রান্তরে গড়িয়ে গড়িয়ে চলছে। নাসা রোভার অপরচুনিটি সে খুঁজে দেখছে এই বিরান প্রান্তরে একসময় লেক কিংবা মহাসাগর ছিল কিনা। সেগুলো হয়তো প্রাণের আগার ছিল। এই গিরিখাতগুলো দেখুন। মঙ্গলের উপর দিয়ে যখন প্রোবগুলো উড়ে যাচ্ছিল, তখন তারা এগুলোকে শনাক্ত করেছিল। এ যেন আরও প্রমাণ যে মঙ্গল জীবিত আর নড়ছে, যে মাটির নিচে কোথাও পানি প্রবাহিত হচ্ছে, যা এই গিরিখাত তৈরি করেছে। জল যা ধারণ করতে পারে মঙ্গলের জীবন। এখন আমাদের শুধু তাদের খুঁজে বের করতে হবে। যদি না আমরা ইতোমধ্যে তাদের পেয়ে থাকি, না এই মঙ্গলে নয়, বরং পৃথিবীতে। একটা থিওরি রয়েছে যে পৃথিবীতে জীবনের সূত্রপাতের আগে সূত্রপাত হয়েছিল এখানে। আইডিয়াটা এমন যে একটা গ্রহাণুপুঞ্জ ধাক্কা খেয়েছিল, আর সেই ধাক্কায় মঙ্গলের গা থেকে ছিটকে যায় এর চূর্ণগুলো। তাতে ছিল ক্ষুদ্র অণুজীব, ছড়িয়ে পড়েছিল মহাকাশে, আর তা গিয়ে পড়েছিল যুবা পৃথিবীতে। সেখানে তারা নিজেরাই বুনেছিল জীবনের বীজ। মঙ্গলকে আমরা বিস্ময়কর হিসেবে দেখি, এতে আশ্চর্যের কিছু নেই। হতে পারে তা ছিল পূর্বপুরুষদের বাসস্থান। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা কিন্তু মার্শান, মানে মঙ্গলের প্রাণী। যে মঙ্গলকে আমরা চিন্তা করি, চিনি, তা আর নেই। তা বদলে হয়েছে এই নতুন সক্রিয় ভোল পাল্টানো এক গ্রহ। আর আমরা যদি মঙ্গলকে না চিনি, যা কিনা সম্ভবত সৌরজগতের সবচেয়ে গবেষিত গ্রহ, তাহলে আর কি বা জানব? অবশ্যই আমাদের উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে আরও রহস্য। বিষয়টা ভীতিকর হয়ে যাচ্ছে। এ যেন কোনো অতিকায় কম্পিউটার গেমের মধ্যে আছি। কিন্তু এরা সবা অতি বাস্তব গ্রহাণুপুঞ্জ। কোনোটা তো 100 কিলোমিটারও প্রশস্ত। এটা তো অবশ্যই 30 কিলোমিটার লম্বা। আরে দেখুন, এতে স্থিত হয়ে আছে একটা স্পেস প্রোব। ঘন্টায় 80,000 কিলোমিটার গতিতে চলা একটা গ্রহাণুপুঞ্জে এসে ঘাঁটি গাড়া চারটিখানি কথা নয়। এই পাথরের টুকরার গবেষণা যথেষ্ট কষ্টের। এসব পাথরের টুকরা নিত্যই একে অন্যে আছড়ে পড়ে ভেঙে যায়, আর পৃথিবীতে এসে উল্কাপিণ্ড হিসেবে ঝরে পড়ে। জাদুকরি টোকেন, পারবাস্তব শুভাশুভ। আর তারও চেয়ে বড় কথা, উড়ে গিয়ে এসব পাথরের টুকরা একে অপরের গায়ে সেটে গিয়ে তৈরি করে গ্রহ। এমনকি আমাদেরটাও এভাবেই তৈরি।
তো পৃথিবীতে পাওয়া উল্কাপিণ্ডগুলো থেকে আমরা যা পাই, আমরা জানি গ্রহগুলোর জন্ম হয়েছিল 450 কোটি বছর আগে। এই হলো আমাদের সৌরজগতের বার্থ সার্টিফিকেট আমাদের গ্রহেরও, কিন্তু কোনো কারণবশত এই পাথরগুলো একত্র হয়ে কোনো গ্রহ তৈরি করেনি। কিছু একটা তাদেরকে একাজে বাধা দিয়েছে, খুব শক্তিশালী কিছু একটা। বৃহস্পতি, জুপিটার অন্তত পৃথিবীর তুলনায় 1000 গুণ বড়, এতটাই বিশাল যে এর ভিতরে অন্যান্য সবগুলো গ্রহকে পুরে দেয়া যাবে। এরকম বিশালাকায় কিছু একটা তার প্রতিবেশীদের উপর ভালোই প্রভাব বিস্তার করে। এর মাধ্যাকর্ষণী গ্রহাণুপুঞ্জগুলোকে একত্র হয়ে গ্রহ হতে দেয়নি। আর এটি দেখুন, এটা অসাধারণ। কিন্তু কাছে এলে বোধহয় বিষয়টা যেমন ভাবা হয় তেমন নয়। এই বিশাল গ্রহটা প্রায় পুরোটাই গ্যাসের। এখানে যদি নামি তাহলে আমরা এর স্তরগুলো ভেদ করে যেতেই থাকবো, হয়তো কোনোদিন শক্ত তলা খুঁজে পাবো না। আর বৃহস্পতির এই সুন্দর চেহারা আসলে চরম হিংস্রতার ফল। এর ঘূর্ণন গতি মারাত্মক, যার ফলে 100 কিলোমিটার গতিতে এখানে চলছে বাতাস, যার ফলে মেঘগুলোকে দেখা যায় ডোরাকাটা, চক্র, ঘূর্ণাবর্ত রূপে। এর এটা ঐতিহ্যবাহী বিশাল লাল দাগ, জায়ান্ট রেড স্পট, সৌরজগতের সবচেয়ে মারাত্মক হিংস্রতম ঝড়। শুধু এই ঝড়টাই আমাদের পৃথিবীর আকারের 3 গুণ বড়। সে এরকমই গর্জাচ্ছে গত 300 বছর ধরে। এই সব গাদা গাদা মেঘের দল বৈদ্যুতিক ঝড় চালিয়ে যাচ্ছে। এক একটা বজ্রই পৃথিবীর বজ্রের তুলনায় 10,000 গুণ মারাত্মক। বৃহস্পতিকে দেখলে মনে হয় এটা বোধহয় শ্রেষ্ঠ জায়গা, নিরাপদ জায়গা, তবে তা শুধুই দূর থেকে। এ কি অপূর্ব না? বৃহস্পতির মেরুতে আলোর নাচন, পৃথিবীতে যেমনটা নাচে মেরুজ্যোতি, অরোরা। কিন্তু রেডিয়েশন মাপার গিগার কাউন্টার, জাইগার কাউন্টার বলছে এগুলো মারাত্মক। এগুলো ঘটে যখন মহাকাশে ঘুরতে থাকা রেডিয়েশন বৃহস্পতির শক্তিশালী মাধ্যাকর্ষণের টানে বাধা পড়ে। আমরা এখানে এসে বুঝতে পারছি কোনো কিছু দেখলে যেমনটা মনে হয়, বাস্তবে তা কিন্তু সেরকম নয়। মহাবিশ্বটা প্রচুর বৈপরীত্যের আবাস, ধোঁকার ফাঁদের। এই মুহূর্তে আমাদের দরকার একটা শান্তির স্বর্গ, এমন জায়গা যেখানে অন্তত আমাদের পা একটু স্বস্তি পাবে। হয়তো এখানে এই মাল্টিকালার চাঁদ আইওতে লো। এই অপূর্ব রঙগুলো হলো গলিত পাথর, সালফার আর আগ্নেয়গিরির বাতাসে শত শত কিলোমিটার ধরে উগলে দিচ্ছে জলজলে গরম ছাই আর সালফার। না, এ কোনো নিরাপদ স্বর্গ নয়। আমাদের দেখা জায়গাগুলো মধ্যে সূর্যের পরে এ হলো সবচেয়ে মারাত্মক জায়গা। মহাবিশ্বের প্রান্তের দিকে আমাদের জাদুকরী যাত্রা এখন এক বেপরোয়া ভ্রমণে পরিণত হচ্ছে। আমরা এখন বিশ্বাস করতে শুরু করেছি, আশান্বিত হতে শুরু করেছি বিপদের ভিতরেই। উদ্ঘাটনের অপেক্ষায় আছে কোনো আশ্চর্য কিছু। পৃথিবী থেকে 65 কোটি কিলোমিটার দূরে এখন। কি আজব দেখতে এই জায়গাটা, কিন্তু তবু কেমন যেন পরিচিত লাগছে। যেন বা বরফাচ্ছাদিত মেরু অঞ্চল। এই তো দেখা যাচ্ছে উত্তল ভাঁজ আর খাজগুলো। এ হলো ইউরোপা, হয়তো দেখতে উত্তর মেরুর মতো। এই বরফগুলো পানির উপর ভাসমান তরল জল।
এ এক কৌতূহলোদ্দীপক চিন্তা। তবে আমরা কিন্তু সূর্য থেকে ৮০ কোটি কিলোমিটার দূরে, তাই নিশ্চিতভাবেই ইউরোপা হল জমাটবদ্ধ কঠিন। যদি না বৃহস্পতির মাধ্যাকর্ষণ এর ভিতরে কোনো সংঘর্ষ না বাঁধিয়ে দেয়, বরফ জমাট কঠিন হতে বাধা না দেয়, তাহলে এই জমাট বরফের নিচের ওই পানিতে জীবনের সূত্রপাত হয়েছে এখনই। আমরা হয়তো অ্যালিয়েনদের থেকে মাত্র কয়েক মিটার দূরে আছি, হয়তো অণুজীবের পুরো একটা বাস্তু সংস্থান থেকে, কঠিন খোলের কাঁকড়া জাতীয় প্রাণী কিংবা স্কুইড থেকেও। আমাদের আর ওই সম্ভাব্য অ্যালিয়েন জীবদের মাঝে স্রেফ ওই বরফের স্বরগুলোই। তবে যতক্ষণ না আমরা কোনো নভোযান পাঠাচ্ছি ওই বরফ খুঁড়ে দেখার জন্য, ততক্ষণ ইউরোপা সৌরজগতের সর্বাধিক রহস্যময় স্থান হয়েই থাকবে। আমাদের কল্পনাকে এ বিমোহিত করেছে, আমাদের স্বপ্নে ঘুরে বেরিয়েছে, এবং সে আমাদের চোখের সামনেই ঘুরছে। শনি, স্যাটার্ন, সৌরজগতের মুকুটের এক মুক্তা। একে দেখে যেন আমাদের সব দেখার পূর্ণতা হয়। শনিতে কি যেন এক জাদুকরী প্রভাব, গ্যাসের এক বিশাল বল, এতটাই হালকাও যে পানির উপর ভাসবে। এর এই অপূর্ব রিং পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত চলে যাবে। কিন্তু এগুলো মাত্র কয়েকশ মিটার পুরু। এ হলো ক্যাসিনি অরবিটার। ক্যাসিনি অরবিটার ধারণ করছে নির্গত হওয়া ভৌতিক রেডিও সিগন্যাল, সম্ভবত শনির মেরুজ্যোতি থেকে তৈরি হচ্ছে। এ হলো এই বলয়ের সত্যিকার মিউজিক। আর ক্যাসিনি আমাদের জানাচ্ছে যে এই বলয় সম্ভবত শনির কোনো চাঁদের অবশিষ্টাংশ। শনির মাধ্যাকর্ষণের টানে চূর্ণ বিচূর্ণ হয়েছে এক ধ্বংসের অতুলনীয় সৌন্দর্য। লক্ষ কোটি বরফের টুকরো, কোনোটা ছোট্ট আইস কিউবের মতো, কোনোটা আবার বাড়ির আকারের। তারা আছড়ে পড়ে, ভাঙে, আবার জোড়া লাগে। এ যেন আমাদের সৌরজগতের প্রথম দিককার এক চিত্র, যেমনটা সদ্য জন্মানো সূর্যকে ঘিরে ধুলা আর গ্যাস ঘুরপাক খেয়েছিল তখন, আর মাধ্যাকর্ষণ তার খেলা খেলেছিল, টুকরোগুলোকে জুড়ে দিয়েছিল যতক্ষণ না এরকম গুঁড়ো থেকে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়। আমরা এখানে আজীবন থাকতে পারি, শনির ওই মোহনীয় আকর্ষণের পানে তাকিয়ে থেকে। কিন্তু আমাদেরকে টেনে নেওয়া দরকার, আমাদেরকে আরো বহু দূরে যেতে হবে, আরো বহু কিছু জানতে হবে। তা এতটা সহজ নয় যখন এই বৃহত্তম চাঁদটা নজরে আসে, ঘন মেঘে আচ্ছাদিত টাইটান। টাইটান দেখে মনে হচ্ছে ওখানটাতে বায়ুমণ্ডল আছে, এখানে আছে বাতাস, বৃষ্টি, এমনকি ঋতু। দেখুন এই নদীগুলো, লেক আর মহাসাগর, এ পর্যন্ত আমাদের দেখা জায়গাগুলোর মধ্যে এ হলো পৃথিবীর সবচেয়ে অনুরূপ দেখতে। হয়তো এ আমাদেরকে শনির গ্রাস থেকে ছিন্ন করতে পারে, অবশ্য যদি এগুলো পানি হতো। এগুলো তরল প্রাকৃতিক গ্যাস। এখানে অবশ্যই পৃথিবীর যাবতীয় তেল আর গ্যাস রিজার্ভের শত শত গুণ বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। এগুলো যদি পৃথিবীতে নিতে পারতাম আমরা, তাহলে এগুলো আমাদের শহরগুলোকে শক্তি যোগাতো হাজার হাজার বছর ধরে, অথবা হয়তো একদিন আমরা একে ব্যবহার করতে পারবো আমাদের জ্বালানি সংগ্রহের একটা কলোনি হিসেবে।
ধরে নিই টাইটানে এখনও জীবনের উদ্ভব হয়নি। হাইগেনস স্পেস প্রোব, দি হোয়াজেন্স স্পেস প্রোব, ক্যাসিনি থেকে টাইটানের মাটিতে আছড়ে পড়েছিল খুঁজে পেতে দেখার জন্য। এ আমাদের জানাচ্ছে মাটিতে জৈবিক উপাদান আছে, কিন্তু এখানে অনেক ঠান্ডা, -180°, তাই এগুলো এক হয়ে জীবন গঠনের কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ না টাইটান উষ্ণ হয়ে ওঠে, সূর্যকে ভবিষ্যদ্বাণী করা হয় যে সে একসময় আরও গরম হয়ে উঠবে। যখন সেটা হবে, সম্ভবত তখন এখানে জীবনের বসন্ত সূচিত হবে, যেমনটা পৃথিবীর ক্ষেত্রে হয়েছে লক্ষ কোটি বছর আগে। যেদিন পৃথিবী আমাদের জন্য অনেক গরম হয়ে উঠবে, সেদিন হয়তো আমরা টাইটানে পাড়ি জমাবো। হয়তো একদিন এই দূরবর্তী স্থানটিকে আমরা বলবো আমাদের আবাস। আমরা এখন সেখানে থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরে। এই স্থানের পর থেকে আমরা আর পৃথিবীতে দেখতেও পাবো না। আমরা একটা সুউচ্চ চূড়ায় দাঁড়িয়ে তাকিয়ে আছি সৌরজগতের রহস্যময় ওই বহির্জগতে। যদি আপনি চান এই মহাবিশ্বকে বুঝতে, এর প্রান্তে যেতে, তবে আমাদেরকে লাফ দিতে হবে। পৃথিবী থেকে অদেখা ইতিহাসের অজানা অধ্যায়। আমরা এখন সৌরজগতের বহিরাংশে। বিষয়টা অনেকটা গভীর সমুদ্রে ডুব দেওয়ার মতো। এই বলয়গুলো দেখতে অনেকটা ইউরেনাস মতো। কাত হয়ে আছে এর অক্ষের উপর, পথভ্রষ্ট কোনো গ্রহের কারণে নড়ে গেছে। এখানে কেবল রহস্য। এখনই নিজেকে বড় ছোট আর একা লাগছে। হয়তো এমনটাই ভাববো আমরা। মহাবিশ্বের প্রান্তে গিয়ে যা পাবো তা দেখে। কিন্তু সত্যি বলতে কি আমরা এখনো ঘাঁটি পেরোইনি। পৃথিবীতে একটা মোটর দানার সমান করে দিয়ে আমরা মাত্র 2 কিলোমিটারেরও কম পেরিয়েছি। কিন্তু সৌরজগতের প্রান্তে পৌঁছাতে এখনো আরও 20,000 কিলোমিটার পেরোতে হবে। এই অতল গহীন মাঝে আরেক দানব, সমুদ্রের দেবতা নেপচুন। এই দৈত্য মিথেন গ্যাস দিয়ে আগাগোড়া মোড়া। আর দেখুন, পৃথিবীর আকৃতির সমান এক ঝড়, ঘন্টায় 1500 কিলোমিটার হিংস্র বাতাসের তোড়ে তাড়িত। আমাদের পৃথিবীতে সূর্যের কারণে বাতাস প্রবাহিত হয়, কিন্তু নেপচুন বহু দূরে। এই আগ্রাসী বাতাস প্রবাহের কারণ নিশ্চয়ই অন্য কিছু, কিন্তু কে জানে কি তা। আমাদের সৌরজগৎ বিশাল, যা বুঝিয়ে দিচ্ছে কত অল্পই জানি আমরা। এই গহীনের ডুব দিয়ে কিছু একটা পাওয়া গেল লেগে থাকার। এই সব গ্যাসের বলগুলো পেরিয়ে একটা নিরেট চাঁদ, ট্রাইটন। নিরেট কিন্তু স্থির না। এই উষ্ণ প্রস্রবণগুলো দেখুন, মহাজাগতিক চিমনি উদ্গীরণ করছে বিচিত্র কালি। আর এই চাঁদটা নেপচুনকে ঘিরে ঘুরছে। যেদিক দিয়ে নেপচুন ঘরছে তার উল্টো দিকে টিকে থাকার এক মহাজাগতিক যুদ্ধ, যা এই রাগত উপগ্রহ সবসময়ই হারাচ্ছে। নেপচুনের শক্তিশালী মাধ্যাকর্ষণ ট্রাইটনকে টানছে, এর গতিকে ধীর করে দিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে। একদিন নেপচুন একে চূর্ণ করে দিবে। আর এরপর আমাদের সৌরজগতে নেই কোনো উপগ্রহ, নেই কোনো গ্রহ। প্রচণ্ড ঠান্ডা হতে শুরু করেছে। আমরা সূর্য থেকে দূরে চলে যাচ্ছি, এর মাধ্যাকর্ষণের আকশি থেকে পিছলে যাচ্ছি। কিন্তু এগুলো দেখুন, জায়গাটা একেবারে ফাঁকা না। এখানে দলে দলে ঘুরে বেড়াচ্ছে জমাট পাথর, বরফের গোলকেরা,
প্লুটো, প্লুটো মতো মনে করা হতো প্লুটো এখানে একা। এরপরে কিচ্ছু নেই, আমরা ছিলাম ভুল, আরও জমাট বিশ্ব। আবিষ্কারটা এতটাই নতুন যে অনেকেই সম্মত না কি নামে ডাকা যায় এদের। প্লুটিনোস, বরফ বামন, আইস ডোয়ারফেস, সিউবানোস, যাই হোক না নাম, নিহিতার্থ একই। আমাদের সৌরজগৎও একেবারে পরিষ্কার কোনো মডেল না, যেমনটা আমরা ভাবতাম। পৃথিবী থেকে 13 লক্ষ কোটি কিলোমিটারেরও বেশি দূরে, সূর্যকে ঘিরে ঘুরতে থাকা সবচেয়ে দূরবর্তী স্থান যা দেখা গেছে এ পর্যন্ত। বরফের আরেকটা ছোট জগৎ সেডনা 2003 এ আবিষ্কৃত 10,000 বছরে একবার প্রদক্ষিণ করে সূর্যকে এবং সূর্য থেকে 130 লক্ষ কোটি কিলোমিটার দূরে একে ঠেলে দিয়েছে। এক মিনিট, এখানে আরও কিছু আছে। পৃথিবী থেকে 16 লক্ষ কোটি কিলোমিটার দূরে স্পেস প্রোব ভয়েজার 1, যদি এতে অ্যালুমিনিয়াম আর অ্যান্টেনার এই বান্ডল না হতো তাহলে আমাদের কাছে এই দানব গ্রহগুলোর কোনো ছবিই থাকতো না, এদের অদ্ভুত চাঁদগুলোর ব্যাপারে কোনো ধারণা থাকতো না। এটি একটা বুলেটের থেকেও 20 গুণ বেশি গতিতে ছুটে চলেছে, পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে। আর দেখুন, এর এক পাশের ওই সোনার পাতটা, একটা বোতলে ভরা আন্তঃনাক্ষত্রিক এক বার্তা, যেন বিভিন্ন ভাষায় স্বাগত বার্তা রেকর্ড করে দেয়া হয়েছে। পৃথিবীর সন্তানদের থেকে জানানো স্বাগতম। আর আছে একটা মানচিত্র, কিভাবে আমাদের সৌরজগৎকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আপনি যদি কোনো জঙ্গলে থাকেন, তাহলে বুদ্ধিমানের কাজ হবে জোরে ডাকা, যে কেউ যে আপনার ডাক শুনবে। খুঁজে দেখুন আছি কোথায়, আর আসুন টোকা দিন, বন্ধুবৎসল কিংবা শত্রুভাবাপন্ন। মহাজাগতিক বরফখণ্ডের এক মেঘ ছড়াচ্ছে, যেন বা আজীবনই ছড়াতে থাকবে। দেখতে অনেকটা ধূমকেতুর মতোই, যেমনটা আগে দেখেছিলাম আমরা। হয়তো এখানে জীবনের সূত্রপাত হতে শুরু করেছে, যতক্ষণ না তা সূর্যের দিকে ঠেলে দিয়ে বন্ধ করে দেয়া হয়। যেমনটা লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে জীবনের বীজ বোনা ধূমকেতু আর এই বরফ হয়তো পৃথিবীতে পানীয় বয়ে নিয়ে গিয়েছিল। এটা অবাক করা চিন্তা যে মহাসাগরের ওই জল, আপনার কফিতে ঢালা পানি কিংবা আপনার শরীরের জলটুকু, সবই এরকম অদূরের মহাজাগতিক বরফ কলের। আমরা পৃথিবী থেকে 8 মিলিয়ন মানে 8 ট্রিলিয়ন কিলোমিটার দূরে, কিন্তু বাস্তবে আমরা মাত্র একটা ছোট্ট ধাপ পেরিয়েছি মাত্র। সামনে আছে আরও ট্রিলিয়ন কিলোমিটার, লক্ষ লক্ষ কোটি কোটি তারা। তাই এবারে আর এদিকে নয়, বহু দূরে তাকানোর সময় এসেছে, এই বিশাল বিস্তৃত মহাবিশ্বে পা দিতে, ওই আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। আন্তঃনাক্ষত্রিক মহাকাশ আমাদের সৌরজগৎ থেকে বহু দূরে। কি অপূর্ব দৃশ্য! আমাদের সূর্যের মতো লক্ষ কোটি কোটি তারা আছে, তাদের অনেকগুলোতে গ্রহ, তাদেরও কিছুর আছে চাঁদ। কোন দিকে যাচ্ছি জানা বড় কঠিন, সব দিকেই অসীম পথ। যেদিকেই যান না কেন, আমাদের দরকার হবে অভাবনীয় গতি। পৃথিবী থেকে 4 লক্ষ কোটি কিলোমিটার 40 ট্রিলিয়ন দূরে একটা স্পেস শাটলে করে 1,50,000 বছরের যাত্রা। আমরা আমাদের সৌরজগতের কাছের সৌরজগৎটিতে এলাম মাত্র আলফা সেঞ্চুরি।
একটি নয়, বরং তিনটি তারা। তারা একে অপরকে ঘিরে ঘুরছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। একটা তারার মাধ্যাকর্ষণ টানছে আরেকটাকে, তাদের পাগলা চলন গতি তাদেরকে আলাদা রেখেছে। এদের মাঝে গেলে তাহলে আমরা কিন্তু আছড়ে পড়ব এর যেকোনো একটিতে। পৃথিবী থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে স্রেফ বাষ্প হয়ে যাব, এতটা দূরে কিলোমিটার। এর হিসাবটা এখন বেখাপ্পা। আমরা এখন থেকে আলোকবর্ষ হিসাবে কথা বলবো। আলোর একটা কণা 1 বছরে 10 ট্রিলিয়ন কিলোমিটার যায়, তাই 40 ট্রিলিয়ন কিলোমিটার মানে পৃথিবী থেকে 4 আলোকবর্ষ। এটা আহাম্মকি হতে পারে, কিন্তু দূরত্বগুলো এত বিশাল যে তা উপলব্ধিরও অযোগ্য। উত্তেজনাকর বটে, কে জানে কোনো আশ্চর্য জগৎ আছে সামনে। আমরা যদি মহাবিশ্বের প্রান্তে পৌঁছতে পারি, তাহলে কি যে কখন উদ্ঘাটন করব। পৃথিবী থেকে 10 আলোকবর্ষ দূরে নক্ষত্র এপসিলন এরিডানি। কি বিস্ময়কর এর ধুলা আর বরফের চাকতিগুলো। আর এখানেই কোথাও গুড়া টুকরা থেকে তৈরি হচ্ছে গ্রহ, আপনার চোখের সামনেই। গ্রহাণুপুঞ্জ আর ধূমকেতু সর্বত্র। আমরা লক্ষ লক্ষ কোটি বছর আগে আমাদের সৌরজগতেরই দৃশ্য দেখতে পাচ্ছি, যেন ধূমকেতু জৈবিক অণু আর জল দিচ্ছে ঢেলে, কোনো যুবাগ্রহে জীবনের সূত্রপাত ঘটিয়ে দিচ্ছে, যেমনটা তারা করেছিল পৃথিবীতে। এই সব কিছুর কেন্দ্রে একটি তারা, আমাদের সূর্যের চেয়েও ছোট। এর বয়স এখনো কম। এই সৌরজগতের কোনো প্রাণ অবশ্যই এর আদি রূপে আছে এখনো। ওদিকে নিশ্চয়ই আরো বাড়ন্ত পরিণত সৌরজগতও থাকতে পারে, তবে তাদের খুঁজতে যাওয়া মানে মহাজাগতিক এক খড়ের গাদায় সূচ খোঁজা। পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে তারা লিজা 581। এর বয়স আমাদের সূর্যের বয়সের মতোই। আর একে ঘিরে ঘুরছে এই গ্রহটি। এটি এর সূর্য থেকে একেবারে যথাযথ দূরত্বে আছে। এর চেয়ে বেশি কাছে গেলে জল উবে যাবে, দূরে গেলে শীতে ধরবে, জীবনের সূত্রপাত হবার উপযুক্ত অবস্থা। আর যদি ধূমকেতু আঘাত হেনে জৈবিক উপাদান দিয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের মতোই জটিল জীবন ব্যবস্থা, এমনকি আমাদেরই মতো সভ্যতা এই মুহূর্তেই ওখানে আছে। আর যদি এই দূরত্বে ওরা থেকে থাকে, তারা আমাদের টিভি সিগন্যাল টিউন করতে পারবে, তবে দেখতে পারবে আমাদের 20 বছর আগের অনুষ্ঠান। তবে যতক্ষণ না আমাদের ভবিষ্যৎ কর্ণধাররা এই বিশাল দূরত্বে যোগাযোগের উপায় না বের করতে পারছে, আমরা বর্জ্যর ধারণা করতে পারি আমাদের আর তাদের মাঝে সমান্তরাল জীবন পরস্পরের অবস্থান না জেনেই বর্তমান, যদি না জীবন এসে আবার চলে যায়। এই হলো ধূমকেতুর সমস্যা, এরা জীবন দেয় আবার কেড়েও নেয়।
6,50,000 বছর আগে ডাইনোসররা যে কঠিন অবস্থার মুখোমুখি হয়েছিল, এই হলো মহাজাগতিক খড়ের গাদায় একটা সূচ। আমাদের সৌরজগতের মতো বাসযোগ্য সৌরজগতের সন্ধানে এই হলো আমাদের নিকটতম জ্ঞাত স্থান। তবে এটা একটা দৈব মিল মাত্র। এরকম শয়ে শয়ে লাখে লাখে সৌরজগৎ থাকতে পারে ওই দূরে, কিংবা একেবারে নাও থাকতে পারে। এটি বিশাল। আর দেখুন, এই গ্রহটিকে বেলেরোফোন এর সূর্যের এতটাই কাছেও যে ওকে আবিষ্কার করাটা একটা আশ্চর্যই বটে। সমস্যা হলো পৃথিবী থেকে এত দূরে কোনো গ্রহকে দেখতে পাই না আমরা। এগুলো এদের নিকটবর্তী তারার উজ্জ্বলের দাপটে হারিয়ে যায়, অথচ কোনো গ্রহের তাদের সূর্যের প্রতি খুব সামান্যই মাধ্যাকর্ষণ থাকে। ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে এই গতি মেপে আমরা প্রমাণ করে দিতে পারি এরা আছে। এভাবেই আসলে 1990-এ আমরা বেলেরোফোনকে খুঁজে পেয়েছিলাম, আর এর মাধ্যমেই খুলেছিলাম শত শত দূরবর্তী গ্রহ আবিষ্কারের দুয়ার। পৃথিবী থেকে 65 আলোকবর্ষ দূরে এই উজ্জ্বল তারায় বসে টিউন করুন তো, তাহলে শুনতে পাবেন বার্লিন অলিম্পিকে হিটলারের টিভি সিগন্যাল। যমজ তারা, এ হলো অ্যালগোল পিশাচ তারা। সেই আদ্যিকাল থেকেই এদের পৈশাচিক কার্যকলাপের কারণে এদেরকে ভয় করা হতো। পৃথিবী থেকে এদের একটাকে সামনে দিয়ে পার করার সময় আরেকটার দুটি দেখা যায়। কাছে এলে এ আরো আজব। একটা তারা আরেকটার মাধ্যাকর্ষণে টানে লম্বা হয়ে গেছে, এটা শুষে নিচ্ছে ওটার ভিতরে। পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে শুনুন আমাদের প্রথম দিককার একটা রেডিও সম্প্রচার, একটু মৃদু কানাকানি মাত্র। আর এরপর থেকেই নীরবতা। এখানে থেকে যেন বা পৃথিবী বলে কিছুর অস্তিত্বও নেই। এরপরে কোনো অ্যালিয়েন থেকে থাকলে তাদের আমাদের সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। এ যেন বা এক জীবন আগে আমরা সৈকতে দাঁড়িয়ে তাকিয়েছিলাম আকাশের দিকে, বিস্মিত হয়েছিলাম কোথায় আর কিভাবেই বা আমাদের অবস্থান। এখন সময় এসেছে যে বিস্ময় আমরা দেখছি তা মেনে নেয়ার। এজন্যই শুধু না যে আমাদের বিশ্ব সম্পর্কে তারা কি জানাচ্ছে, এই তা পুরো মহাবিশ্ব সম্পর্কে যা তারা বলতে পারে। এই হলো অতীত এবং ভবিষ্যৎ। আমাদের ছায়াপথ, গ্যালাক্সি, আকাশগঙ্গার মিল্কি ওয়ে, গহীনে এক বিশাল মহাজাগতিক গ্রন্থাগার। প্রত্যেকটা তারা যেন এক একটা বই বলবে কথকতা। এর সবই এখানে আমাদের অপেক্ষায়। কবে উল্টে দেখব এর পাতা। 7 বোন, প্রাচীন গ্রিক দেবতা অ্যাটলাসের মেয়ে। তাদের বাবাকে উষ্ণতা দিতে ওরা তারায় পরিণত হয়ে যায়, কেননা তিনি তার কাঁধে ধরে রেখেছেন স্বর্গকে। আর এই অতিকায় আর্দ্রা আমাদের এ পর্যন্ত দেখা উজ্জ্বলতম বিশালতম তারা। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 600 গুণ প্রশস্ত। কিন্তু এটি কোনো তারা না, কোনো গ্রহও না, এমনকি আমাদের দেখা কোনো কিছুর মতোও না। ভৌতিক এক বর্ণালী। পৃথিবী থেকে 1300 আলোকবর্ষ দূরে ওরিয়নের কৃষ্ণমেঘ, অরিয়ন এস ডার্ক ক্লাউড। ধুলা আর গ্যাস এত ঘন যে আমাদের ঢেকে দিচ্ছে, বহির্মহাবিশ্ব থেকে আলাদা করে দিচ্ছে আমাদেরকে।
ওখানে গভীর গহীনে আলোর একটা বল গ্যাস আর ধুলাকে তার দিকে টানছে, গরম করছে, পুড়তে থাকা গ্যাসের বলে মিলিয়ে যাচ্ছে। একটা তারার মতোই, আমাদের সূর্যের মতো, অবশ্য ছোট স্কেলে। এর ভিতরে তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি। পারমাণবিক বিক্রিয়া চালু করে দেবার মতো যথেষ্ট উষ্ণ, আমাদের সূর্যকে জ্বলতে দেয়ার মতো ব্যাপার। জন্ম দিচ্ছে শক্তির, তেজস্ক্রিয়তার, আলোর। একটা তারার জন্ম হতে চলেছে। কিংবা অনেকগুলো তারার। ওরিয়নের কালো মেঘ একটা বিশাল নক্ষত্র কারখানা। আমরা অবলোকন করছি ভবিষ্যৎ মহাবিশ্বের জন্ম। আমরা অশান্ত ভীতিকর কিছুর প্রত্যাশা করতে শুরু করেছি, কিন্তু আমরা এই মহাবিশ্বের সবচেয়ে বড় সৃষ্টিশীল বিস্ময় উদ্ঘাটন করতে চলেছি। নক্ষত্রের জন্ম। হয়তো আমরা একটু আগেভাগেই বলে ফেললাম। গ্যাসের চুল্লি বাইরের দিকে বিস্ফোরিত হচ্ছে, প্রতি ঘন্টায় 2 লাখ কিলোমিটার গতিতে ধুলা আর গ্যাস ছড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত। এটা অবিশ্বাস্য, উন্মাতাল, কিন্তু শেষটা দেখুন, ভাষায় প্রকাশ করার মতো না। নেবুলা, মহাকাশে ঝুলে থাকা বিশাল জলজলে গ্যাসের মেঘ। এখানে কোনো বায়ু না থাকায় এদের মিলিয়ে যেতে লাগবে হাজার হাজার বছর। আর আপনাদেরকে বোঝাচ্ছে যে প্রকৃতি একজন বিজ্ঞানী আর প্রকৌশলীর চেয়েও বেশি কিছু। এক অতিমাত্রিক চিত্রকর। আমরা কিছু বিচিত্র দৃশ্য দেখেছি, কিন্তু এ রীতিমতো এক মাস্টারপিস। এক বিশাল ঘোড়ার মাথা মহাকাশে তুলেছে শির। নক্ষত্রেরা জন্মায়, বেড়ে ওঠে, আর তারপর কি? তারা কি মারা যায়? ওরা কি স্রেফ অন্ধকারে হারিয়ে যায়, নাকি বিস্ফোরিত হয়? এখানেই কোথাও এবং মহাবিশ্বের প্রান্তে রয়েছে সেই জবাব। 4000 আলোকবর্ষের মতো দূরে জলজলে মেঘের দল ছড়িয়ে আছে মহাকাশে, ঘিরে আছে এমন কিছুকে যা একসময় ছিল এক তারা, আমাদের সূর্যের মতো। শেষমেশ যা রয়ে গেছে তা হলো এই রঙিন উজ্জ্বল গ্যাস। এসব উপাদান তৈরি হয়েছিল তারার গভীর গহীনে, পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় মরে যাবার সময় ছড়িয়ে দিয়ে গেছে মহাকাশে। সবুজ আর বেগুনি, হাইড্রোজেন আর হিলিয়াম, মহাবিশ্বের কাঁচামাল। লাল আর নীল, নাইট্রোজেন আর অক্সিজেন, পৃথিবীতে প্রাণের সূচনার ভিত্তি। আমাদের ক্ষেত্রে তা বাঁচার ইশারা করলেও এরকম তারাদের ক্ষেত্রে এ মরণ কথা। আমাদের ফুসফুসের অক্সিজেন, আমাদের ডিএনএ, নাইট্রোজেন, এসবই পারমাণবিক ফিউশনে তৈরি, আর পৃথিবীর জন্মেরও আগে মরে যাওয়া তারারা। আমাদের জন্ম এই নাক্ষত্রিক পারমাণবিক আবর্জনা থেকেই। আমাদের বংশোত্তিকার শুরু এখান থেকে। এর কেন্দ্রে রয়েছে একটা তারার মরদেহ, এক শ্বেত বামন, হোয়াইট ডোয়ার্ফ।
সাদা, গরম, ছোট্ট, কিন্তু অবিশ্বাস্য রকমের ঘন, এই তারার মৃত্যু মুহূর্তে এর অণুরা গলে একত্রে চেপে যায়, এতে তা হয়ে উঠে এত ঘন যে শ্বেত বামনের মাত্র 1 চা চামচ পরিমাণের ওজন হবে 1 টন। আমাদের সূর্যের আসন্ন ভাগ্য সম্পর্কে এক গায়ে কাটা দেয়ার মতো পূর্ববোধ। আরও 6 লক্ষ কোটি বছর পরে আমাদের সূর্য হয়ে যাবে একটা শ্বেত বামন, ওর মরণ যবনিকা টানবে পৃথিবীর। আপনি আশ্চর্য হতে পারেন, এরকম কতগুলো জগৎ ছিল আবার হারিয়ে গেছে, সে কথা তো হয়নি বলা। মহাজাগতিক বইগুলো যে হারিয়ে গেছে আজীবনের জন্য। তবে তাদের সেই মহিমাময় কাহিনী আজও বলা হয়। আমাদেরকে সময়ের পথ ধরে এর সর্বাপেক্ষা প্রথম অধ্যায়ে যাওয়া দরকার, সেই কাহিনী জানতে যে মহাবিশ্বের সূচনা কিভাবে হয়েছিল। ইতস্তত ছড়িয়ে থাকা মৃত তারার অবশিষ্টাংশ, একটি নেবুলা, কাকড়া নেবুলা, দি ক্র্যাব নেবুলা। পৃথিবী থেকে ৬,০০০ আলোকবর্ষ দূরে এক নাক্ষত্রিক কবরস্থানের গহীন গভীরে আমাদের যথেষ্ট জানা হয়েছে। এমন অনেক কিছু দেখেছি যা কখনো ভাবিনি ঘটতে পারে। এখন এমন স্থানের ক্ষেত্রে বিস্ময় একসময় কল্পনারও অতীত ছিল। আমরা আমাদের দীর্ঘ পদক্ষেপ ফেলেছি। আমরা প্রস্তুত, যা কিছুই সামনে থাকুক না কেন আমরা মুখোমুখি হতে প্রস্তুত, মহাবিশ্বের প্রান্তে পৌঁছাতে বদ্ধপরিকর। দেখে মনে হয় সব মৃত, কিন্তু হয়তো এটা ঝড়ের পরে একটু শান্ত অবস্থা মাত্র, এক বিশাল বিস্ফোরণের পরে এতটাই শক্তিশালী যে ধুলা আর গ্যাসের মেঘে রূপান্তর করে দিতে সক্ষম একটা বিশাল নক্ষত্রকে, একটা সুপারনোভা। ঝড়ের কেন্দ্র, ঘূর্ণমান এক স্পন্দিত তারা, পালসার। এই বিশাল তারার মাধ্যাকর্ষণ নিশ্চয়ই তার কেন্দ্রকে এতটাই চেপেছে যে সে এতে পরিণত হয়েছে। এটি এমাথা ওমাথা মাত্র 20 কিলোমিটার, অকল্পনীয় ঘন। আলপিনের ডগায় এর যতটুকু উঠবে ততটুকুর ওজন হবে শ কিংবা হয়তো লক্ষ লক্ষ টন। যখন ও সংকুচিত হয়, যেন বা একজন ফিগার স্কেটার ওখানে দুহাত ছড়িয়ে আবার ভিতরের দিকে নিয়ে আসছে। ওর ঘূর্ণন গতি বেড়ে যাচ্ছে। আলো, শক্তি আর তেজস্ক্রিয়তার দুটো রশ্মি সেকেন্ডে ঘুরে 30 বার এই বিশাল ধুলা আর গ্যাসকে উদ্বেলিত করছে। এখানে অতিমাত্রায় তেজস্ক্রিয়তা রয়েছে, আমাদের সূর্যের চেয়েও বেশি মাত্রায়। সহজেই বলা যায় এ ছিল আমাদের এ পর্যন্ত মুখোমুখি হওয়া সবচেয়ে মারাত্মক জিনিস। একসময়ও আমাদের হয়তো ভয় দেখিয়ে দিত, কিন্তু এখন আমরা জানি ভয় ছাড়া কোনো বিস্ময় হয় না। দুঃস্বপ্ন ছাড়া কবু কোনো স্বপ্ন হবে না। এক বিচিত্র অনুভূতি হচ্ছে, এমন অনুভূতি যেন বা কোনো খারাপ কিছু আছে এদিকে, এক পরশ্রীকাতর অবস্থিতি, এমন কিছু যার মুখোমুখি হতে চাইনি আমরা। অসম্ভব কালো তারাদের শুষে নিচ্ছে ওর ভিতরে। আমরা তাকিয়ে রয়েছি বিলুপ্তির চেহারার দিকে, এক অতিকায় তারার অবশেষ, এক কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল, একটা শ্বেত বামন কিংবা পালসার না হয়ে। ও শুধু তার মতোই এগোতে থাকে, সংকুচিত হতে থাকে, যতক্ষণ না সে এতটা ছোট হয়ে যায় যে এমাথা ওমাথা মাত্র কয়েক কিলোমিটার হয়ে যায়।
একটা পালসারের চেয়ে বহুগুণ ঘন আর অপ্রতিরোধ। খুব কাছ দিয়ে ঘুরতে গেলেন তো আর ফেরা হবে না। এখন আমরা জানি কেন ও একটা কৃষ্ণগহ্বর, এর মাধ্যাকর্ষণ এতটাই তীব্র যে আলো পর্যন্ত বেরোতে পারে না। এই গ্রহাণুপুঞ্জটি, এটি নিরেট পাথরের একটা পিণ্ড, তবেও আসলে বিস্তৃত হচ্ছে ওই মেলে ধরা গর্তটার দিকে টান পড়ায়। ভিতরে যতটা আমরা জানি নেই কোনো কিছুই, নেই সময়, নেই স্থান, পদার্থবিদ্যার সব নিয়ম ভঙ্গুর এখানে। নক্ষত্রপুঞ্জটি হারিয়ে গেছে, সত্য হলো কেউ জানে না কোথায় হারালো। আমরা দেখছি মানুষের বোধগম্যতার অতিরিক্ত কিছু। আমাদের ছায়াপথে এরকম লক্ষ লক্ষ কৃষ্ণগহ্বর হয়তো রয়েছে চুপিসারে, অনেক, হয়তো আকাশের তারার চেয়েও বেশি, কিন্তু আমরা তাদের দেখতে পাই না যতক্ষণ না কাছে আসি। যেমন এই তারাটা ঘূর্ণি হয়ে ঘুরছে, হারিয়ে যাচ্ছে এ অদৃশ্য কৃষ্ণগহ্বরের ভিতরে। বলে আমরা কৃষ্ণগহ্বরের ভিতরে থাকি না, বলে যে এই পুরো মহাবিশ্বটা এখনই কোনো কৃষ্ণগহ্বরের ভিতরে না, আরেক মহাবিশ্বের ভিতরে না। কিছুক্ষণ ধরে ভাবুন তো, আপনার চিন্তা জট পাকিয়ে যাবে। কখনো কখনো মনে হয় কি জানেন, আমরা যতটা বেশি দেখি আমরা ঠিক ততটাই কম জানি, কিন্তু আমরা জানি আমাদের ছায়াপথ যথেষ্ট জটিল, যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের চিন্তারও অতীত। আমরা এখনো কিন্তু আমাদের নিজেদের ছায়াপথ। মিল্কি ওয়ে র ভিতরে এই মহাবিশ্বের বিশালতা এখনো সামনে রয়েছে। বিস্ময়, ভয়, গুপ্ত রহস্য সবই রয়েছে ওখানে। তবে আগে আমাদেরকে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে থেকে বেরোবার পথ খোঁজা লাগবে। পৃথিবী থেকে ৭,০০০ আলোকবর্ষ দূরে এখনো আমাদের নিজেদের ছায়াপথের গভীর গহীনে, যেন বা আমরা কোনো গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে। সবগুলোই খুব সুন্দর, দেখার মতো, এদের না দেখে পারা যায় না। বড় রূপটা দেখতে হলে আমাদের বেরোবার পথ করতে হবে ছায়াপথের প্রান্তে, খোলা পথের মুখে। কেবল তখনই আমরা বুঝতে পারব কোথায় ওটা আর কোথা থেকে শুরু করেছিলাম আমরা। কিন্তু ওর চেহারা দেখে ওকে ছেড়ে যাওয়া কষ্টকর। এক প্রকাণ্ড দীপ্যমান মেঘ দাঁড়িয়ে আছে এই ধুলার টাওয়ারের মাঝে। সৃষ্টির পিলার, যেন বা দূরের ছায়াপথগুলোর দিকে এক খোলা দুয়ার। দুটো পিলারই ছোট ছোট বহিঃসরণ দিয়ে আটকানো, অবিকশিত জ্যোতিষ্কমণ্ডল। এর এক একটা আমাদের সৌরজগতের সমান আকারের। প্রকৃতির অভূতপূর্ব সৃজনশীলতার আরেক মহাকাব্য। এর অনতিক্রম্য সৌন্দর্যকে এখন উপেক্ষা করতে হবে। বিদায়ের সুর আমাদের দূরে ঠেলে দিচ্ছে, যাতে আমরা পৌঁছতে পারি এই ছায়াপথের প্রান্তে। মিল্কি ওয়ে র চোখ ধাঁধানো সৌন্দর্যে মুগ্ধ হয়ে, এর ভয়ে অন্ধ হয়ে আর নাক্ষত্রিক মাইনফিল্ডে ঘোরাঘুরি করে। এ যেন ধীর গতিতে কোনো বিস্ফোরণ, গ্যাসের বিশাল মেঘমণ্ডল বিস্ফোরিত হচ্ছে তারা থেকে। এক বিশাল তারা, আমাদের সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ উজ্জ্বল। এটি গলতে শুরু করেছে, এর জ্বালানি ফুরিয়ে আসতে শুরু করেছে, এর শক্তিদাতা পারমাণবিক বিক্রিয়া নিঃশেষ হয়ে আসছে। আমরা এর মরণ হাহাকার দেখছি। ধীরে ধীরে এর কেন্দ্রটা বিস্ফোরিত হবে। শেষমেশ একটা কৃষ্ণগহ্বর।
এরও চেয়ে বড় এক মারাত্মক ভারসাম্যহীন তারা। কিন্তু এটি এখনই বিস্ফোরিত হবে, আর যখন এরকম বিশাল কোনো তারার মৃত্যু হয়, তখন সেটা একটা সুপারনোভা থেকে 100 গুণ বেশি মারাত্মক হয়, যেকোনোভাবেই আমরা কল্পনা করার মতো। সবচেয়ে মারাত্মক নক্ষত্র মৃত্যু দেখতে চলেছি, হাইপারনোভা। কেন্দ্র ভেঙে পড়েছে, এটি কৃষ্ণগহ্বর হতে চলেছে। আর এটা তার শকওয়েভ তারার ভিতরে দিয়ে তরঙ্গায়িত করে, এর বহিরাবরণগুলো মহাকাশে বিলীন করে দিল। সর্বত্রই মারণিক তেজস্ক্রিয়তায় ভরা, কাছাকাছি কোনো হতভাগ্য গ্রহের জন্য মহাবিধ্বংসী হবার জন্য যথেষ্ট। যখন ৪৫ কোটি বছর আগে পৃথিবী থেকে সব প্রজাতি মুছে গিয়েছিল, সেই শয়তান সম্ভবত এরই কোনো একটা ছিল। নারকীয় হাইপারনোভা, বরফ জমাট ধূমকেতু, ঝলসানো গ্রহ, শ্বেত বামন, লাল দানবতারা, পৃথিবী। সাদা আলোর এক বিশাল চৌবাচ্চার কয়েক ফোঁটা মাত্র। আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে। আমরা জানতে চেয়েছিলাম কোথায় আমাদের বাস। এই যে তার উত্তর। অতীত আর বর্তমান সভ্যতা, যারাই এযাবৎ জীবিত ছিল, ছোট্ট কীট থেকে বিশালতম পর্বত, সবই এখান থেকে অদৃশ্য। একটা ছোট্ট ফোঁটাও দেখা যাচ্ছে না। আমাদের পৃথিবীটা একটা তুচ্ছ নক্ষত্রের গোনায় অধরা এক গ্রহ। এটা যদি এখনই অদৃশ্য হয়ে যায়, কে আর কি বা দেখবে কখনো ওটাকে? আর এ পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, তাতে আমরা টিকতে পারবো এমন কোনো জায়গা দেখেনি। আমাদের টেকার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের গ্রহ থেকে কিছুটা দূরে বলা যায়। আমরা বোধহয় এখন সত্যিকারেই ব্যাপারটা বুঝতে শিখেছি। এই তারাগুলোর দিকে দেখুন তো, শয়ে শয়ে, হাজারে হাজার। নিশ্চয়ই এর কোনো একটাতে জীবনের আগার থাকবে। হয়তো এই তারার ঝাঁকেও মহাস্তবক, দি গ্রেট ক্লাস্টার। 1970-এ ফিরে যাই, মহাকাশ বিজ্ঞানীরা এই দিকে লক্ষ্য করে একটা বার্তা পাঠিয়েছিলেন, আমাদের ডিএনএ, কাঠামো আর সৌরজগতের অবস্থান লিখে। কিন্তু এখানটা তো পৃথিবী থেকে বহু বহু দূরে। সেই বার্তা আগামী 25,000 বছরেও এখানে পৌঁছাবে না। আমরা এখনো অ্যালিয়েন জীবন পাইনি, আবার ওরা কোথাও নেই সেই বিশ্বাস করার মতো কোনো কারণও পাইনি। একটা সমীকরণ আছে, অন্যান্য উন্নত সভ্যতার সংখ্যা অনুমান করে। সেই সংখ্যাকে ভাঙলে ফলাফলটা হতচকিত করার মতো। লক্ষ কোটি সভ্যতা থাকতে পারে শুধু আমাদের ছায়াপথেই। এ পর্যন্ত আমরা যা দেখেছি সব ছিল আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের ভিতরকার। এখন আমাদের সুযোগ এসেছে অন্যান্য ছায়াপথ দেখার, আরো বড় রূপটাতে একটু চোখ বোলানোর, আর হয়তো মোক্ষম প্রশ্নটার জবাব দেবার। আমরা এখন আমাদের সৌরজগত আর ছায়াপথ ছাড়তে প্রস্তুত, আর আন্তঃছায়াপথীয় মহাকাশে ঢুকতে।
মিল্কি ওয়েকে ছেড়ে ছায়াপথগুলোর ওই বিশালতা ধরে সব বাধা পেরিয়ে আমরা আসতে পেরেছি। এই আন্তঃছায়াপথীয় মহাকাশে এখানে যতদূর চোখ যায় কোনো দিগন্ত নেই। এমনকি কাছের ছায়াপথটিও লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে। মিল্কিওয়ের বিপুল মাধ্যাকর্ষণের টানে অন্যান্য ছায়াপথের অবশেষগুলো হারিয়ে গেছে, বিক্ষিপ্ত হয়েছে, ফাঁকা। এই হলো মহাকাশের একেবারে ফাঁকা, খালি চেহারার খুব কাছাকাছি। কিন্তু সত্যি বলতে কি এও পুরোটা ফাঁকা না, আছে হালকা গ্যাসের কুণ্ডলী, ধুলার মসৃণ পর্ত, আর আছে ডার্ক ম্যাটার। এতটাই রহস্যময় যে আমরা একে দেখতে পাই না, অনুভবও করতে পারি না স্বাদ নিতে, ছুঁতে, এমনকি পরিমাপও করতে। যদিও খুবই সাধারণভাবে এরা এই মহাবিশ্বের 90% জুড়ে আছে। যদি ডার্ক ম্যাটার থেকে থাকে তাহলে তা বোঝাচ্ছে একেবারে ফাঁকা, বলে কিছু নেই। এমনকি এখানেও আমরা ম্যাটার বা পদার্থ দিয়ে ঘেরা, আমরা কেবল জানি তা আছে। তার কারণ ছায়াপথগুলোর উপর তার বিচিত্র থাবা, এই এর মতো বিশাল ম্যাজেলানের মেঘ। এ যুগের সবচেয়ে দ্রুতগতির নভোযানে করে 6 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, মিল্কি ওয়ে থেকে 1,60,000 আলোকবর্ষ দূরে। এর মাধ্যাকর্ষণের শেষ প্রান্তে মহাকাশে এই ছায়াপথের মিলিয়ে যাবার কথা, কিন্তু কিছু একটা একে আঁকড়ে আছে, অদৃশ্য কিছু একটা, শক্তিশালী ডার্ক ম্যাটার। তারা, স্টার্স, তারাদের স্তবক, ক্লাস্টার্স অফ স্টার্স, নেবুলার পর নেবুলা। এ এক বিশাল মহাকাশীয় ধনভাণ্ডার। কিন্তু এটা দেখুন, এ যেন জ্বলজ্বলে মুক্তার এক মালা, একটা অগ্নিগোলক, নিশ্চয়ই কোনো এক অতিকায় বিস্ফোরণ থেকে ছড়াচ্ছে, সুপারনোভা থেকে। এতটাই উজ্জ্বল যে 1987 খ্রিস্টাব্দে যখন এর আলো পৌঁছেছিল পৃথিবীতে, খালি চোখেই দেখা গিয়েছিল সে আলো, আর ছিল মারাত্মক, উস্কে দিয়েছিল ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়ার অণুগুলোকে একত্র করে নতুন পদার্থের জন্ম দিয়েছিল, স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম, মহাকাশে সেগুলাকে ছুড়ে দিয়েছিল। আপনার হাতের আংটির ওই স্বর্ণটুকু আসলে এরকমই কোনো সুপারনোভার কারখানায় পুড়ে এসেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে, কোটি কোটি বছর আগে। পৃথিবী ছেড়ে আসার আগে মহাবিশ্বকে মনে হয়েছিল আলাদা, যেন বা ওখানে কিছু একটা, ওই আকাশে। ওটা আমাদের ভুল ছিল। মহাবিশ্বের গল্পটা আসলে আমাদের প্রত্যেকেরই গল্প। এই অতলে ঘুরতে ঘুরতে সে কথা মনে করে, আসলে বেশ ভালোই লাগছে। দূরে, আরো দূরে, দ্রুত, আরো দ্রুততর। ধ্রুবমাতা ছায়াপথ, দি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, 25 লাখ আলোকবর্ষ দূরে। মহাকাশে এটি ঘন্টায় প্রায় 10 লক্ষ কিলোমিটার গতিতে ছুটছে। মহাকাশের সবকিছুই ছুটে চলেছে বিস্ফোরিত বুলেটের মতো। আমরা এই ছায়াপথকে দেখছি যেমনটা এটি ছিল ওই সময়ে, যখন আমাদের 12 শ্রেণীয় পূর্বপুরুষরা আফ্রিকার প্রান্তর জুড়ে প্রথম হেঁটে বেরিয়েছেন। আমরা মহাকাশের আরো দূরে যাচ্ছি, আর সময়ের আরো অতীতে। এটা ঠিক জুৎসই মনে হচ্ছে না, একটা পুরো ছায়াপথই বিস্ফোরিত হচ্ছে। এরকম বড় আকারের বিস্ফোরণ ঘটানোর পিছনে একটা জিনিসই আছে, সেটা অবশ্যই আরেকটা ছায়াপথ।
এ তো মনে হচ্ছে মহাবিশ্বের ইতি, কিন্তু আমরা যথেষ্ট শিখেছি যে বিষয়গুলো এতটা সহজ নয়। এই ছায়াপথ মারা যাবে না, তা আবার জন্মাবে নতুন আকারে, হয়তো নতুন তারা নিয়ে। যখন ধুলা আর গ্যাস মিলিত হবে, তৈরি করবে সংঘর্ষ, শকওয়েভ, জন্ম দেবে নতুন তারার। এই বিশৃঙ্খলারও এক নীতি আছে, অসীম ব্যতিক্রমেরও একটা ধরন, জন্ম আর মৃত্যুর এক অশেষ ঘূর্ণন, সৃষ্টি আর ধ্বংস। মহাকাশের বিশাল চাদরে সেলাই করা এক নকশা, যা জুড়ে রেখেছে এর প্রত্যেকটা ছায়াপথকে। এই মহাবিশ্বে লক্ষ লক্ষ কোটি ছায়াপথ আছে, যার প্রত্যেকটাতে আছে লক্ষ লক্ষ কোটি, এমনকি লক্ষ কোটি কোটি নক্ষত্র। অসম্ভব না যে পৃথিবীর সব বালুকণার চেয়েও বেশি নক্ষত্র থাকতে পারে। আর এই সব হলো সেই সব তারার হিসাব, যা এখন বর্তমান। সেসব তারার কি হবে, যেগুলো ছিল, এখন নেই? সেসব তারার যারা জন্মাচ্ছে, এখনো জন্মাবে। অবশেষে আমরা সেই বড় চিত্রটা দেখতে শুরু করেছি, আর বিশালতর কল্পনার চেয়েও। এই ছায়াপথ বিশালাকায় পেনহুইল ছায়াপথ, পৃথিবী থেকে বড্ড দূরে। যদি এই মুহূর্তে আমরা পৃথিবীর উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাই, তাহলে 2,70,00,000 বছর লাগবে ওখানে পৌঁছাতে। কে জানে আমাদের প্রজাতি, আমাদের গ্রহ ততদিন তা গ্রহণ করার জন্য টিকে থাকবে কিনা। যতটুকু বুঝি, থাকবে না। আমার ভ্রমণ করে চলেছি সময়ের অতীতে। সেই সময়কে অতিক্রম করেছি যখন ডাইনোসররা বিলুপ্ত হয়েছিল। সেই মুহূর্তকে পার করেছি যখন প্রথম সৃষ্টজীব পৃথিবীতে হেঁটেছিল। পৃথিবী থেকে 200 কোটি আলোকবর্ষ দূরে, মহাবিশ্বের প্রান্তে পৌঁছানোর কাছাকাছি, সময়ের শুরুর দিকে ফিরে চলেছি। এটা কোনো ছায়াপথ নয়, এটা শয়ে শয়ে ছায়াপথকে একত্র করলে তার চেয়েও উজ্জ্বল, চোখ ধাঁধানো শক্তির রশ্মি। ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্ফোরিত হচ্ছে। এই আকারের, এই উজ্জ্বলতার কিছু অবশ্যই অবিশ্বাস্য রকমের শক্তিশালী। অভিজ্ঞতা বলে এই সমতটে শক্তি আর বিপদ এক সমান। দেখে মনে হচ্ছে এটা কোয়েসার, মহাবিশ্বের সবচেয়ে মারাত্মক জিনিস। যদি তা সত্যি হয়, তাহলে আমাদের যাত্রার বোধহয় এখানেই ইতি হবে। এই তো শেষটা দেখাই যাচ্ছে যেন। এই মহাবিশ্বের সবচেয়ে মারাত্মক, সবচেয়ে শক্তিশালী জিনিস কোয়েসার। অতিউষ্ণ গ্যাসের এক ঘূর্ণিকড়াই, শত শত ছায়াপথের চেয়েও উজ্জ্বল। এই অতিপৈশাচিক শক্তির উৎস লুকিয়ে আছে এই পিশাচটার গহীন কেন্দ্রের গভীরে, অন্ধকারের কেন্দ্রে, এক অতি বিশালাকায় কৃষ্ণগহ্বর, লক্ষ কোটি সূর্যের চেয়েও ভারী। পুরো তারাকে ভেঙে গুঁড়া করছে। এই কৈশারে তাদের গ্যাস শুষে নিচ্ছে, গিলে খাচ্ছে, যতক্ষণ না তাদেরকে নিঃশেষ করছে। এই দৃশ্যমান মহাবিশ্ব থেকে আজীবনের জন্য নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এই মহাবিশ্ব চরম বাজে, যা আমাদের দিকে ছুটতে পারে। মহাবিশ্বের তৈরি করা সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্মক শক্তিগুলো এখন এই যাত্রা মহাবিশ্বের প্রান্তে প্রায় তা নাগালের মধ্যেই এসেছে প্রায়।
আমাদের দরকার আরও বহু দূরে যাবার, আরও দ্রুত যাবার, যদি আমাদের এই জ্ঞাত মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছাতে হয়। পৃথিবী থেকে ৮০০ কোটি আলোকবর্ষ দূরে আরও ছায়াপথ, কিন্তু এগুলো দেখতে আলাদা, ছন্নছাড়া, ছোট, কাছাকাছি। সময়ের অতীতে আমরা এখন অনেকটা দূরে, পৃথিবীরও জন্মের আগের এইসব ছায়াপথকে আমরা এখন দেখছি। এগুলো এখনও যথেষ্ট যুবা, এখনও বাড়ন্ত। আমরা কাছাকাছি এসে পড়েছি, যেখান থেকে এবং যেভাবে এই সব কিছু শুরু ১২০ কোটি বছর আগে। এই ছায়াপথগুলো দেখুন, দেখতে বিশাল, অন্ধকার সমুদ্রে ভাসমান, আদি প্লাঙ্কটনের সাথে যথেষ্টই সাযুজ্যপূর্ণ। এই জাদুকরী গ্যাস আর ধুলার মেঘমালা নাচছে, আকার নিচ্ছে, অবিকশিত ছায়াপথে মিলে যাচ্ছে। এভাবেই আমাদের নিজেদের গ্যালাক্সির জন্ম হয়েছিল। ওরা হারিয়ে যাচ্ছে। আমরা চলে গেছি তারাদের জন্মেরও আগে, মহাজাগতিক অন্ধকার যুগে। আর তার আগে আলো এক বর্ষর বিস্ফোরণের সন্ধ্যারাগ, সেই বিস্ফোরণ যা তৈরি করেছিল এই জানা মহাবিশ্বকে। আমরা এই তো সেখানে প্রায়। এই সেই, আমরা পেরেছি মহাবিশ্বের প্রান্তে। পৃথিবী থেকে ১৩০ বিলিয়ন ট্রিলিয়ন ১৩৫০ কোটি বছর আগে। মহাবিস্ফোরণের বিগ ব্যাং প্রাক্কালে সবচেয়ে বিপজ্জনক, ইতিহাসের সর্বাপেক্ষা সৃষ্টিশীল মুহূর্ত এ পর্যন্ত যা ঘটেছে তা এই মুহূর্তের ধারাবাহিকতায়। সব ধর্ম, সব সংস্কৃতিতেই এর গুরুত্ব আছে, কিন্তু আমরা এখনো সত্যি জানি না কি এই সক্রিয় সৃষ্টিকে চালিত করেছিল, কিংবা কেন। এই সেই স্থান যেখানে আমাদের যাত্রা শেষ হলো আর মহাবিশ্বের হলো শুরু। একটা চরম উষ্ণ, ছোট্ট, ঘন বিন্দুর জন্ম হলো। তৈরি করল স্থান, সময়, পদার্থ, আমাদের মহাবিশ্বকে। প্রথমে এটা ছিল একটা অতিপারমাণবিক কণার আকারের, পরবর্তীতে ১ সেকেন্ডের সর্বাপেক্ষা ক্ষুদ্র টুকরার মতো। এর আকৃতি তখন আপনার হাতের তালুতে নেবার মতো বড়। মুহূর্ত পরেই এটা পৃথিবীর আকারের মতো হয়ে গেল। মহাবিস্ফোরণ থেকে বিচ্ছুরিত আলো আজ এখনো ছড়াচ্ছে, বিচ্ছুরিত বাতাবরণের একটা ফসফসানি। আপনার টিভি অ্যান্টেনা তা ধরতে পারে, আপনি তা আপনার আনটিউন.টিভিতে বাতাবরণ হিসেবে দেখতে পান।
আমরা চলি সময়ের সাথে সম্মুখে, এই বিস্ফোরণের তরঙ্গ চড়ে। আমাদের যাত্রায় এই যা যা দেখেছি তা হলো এই মহাবিস্ফোরণ থেকে বিচ্ছুরিত অংশ, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, সব ধ্বংসাবশেষ। ফিরে চলি আমাদের ছায়াপথে। আমাদের সৌরজগতে, যতক্ষণ না আমরা পৌঁছাই আরেক পুরো অঙ্গারে। মহাবিস্ফোরণের সন্ধ্যার আগে পাক খাওয়া পৃথিবীতে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ দেখতে হলে ফিরে যেতে হবে অতীতে। এখন থেকে ৩০০ কোটি বছর পরে বিশাল ধ্রুবমাতা ছায়াপথ আছড়ে পড়বে আমাদের ছায়াপথের গায়ে। আরেকটা নতুন ছায়াপথ তৈরি হবে। সূর্য আর গ্রহগুলো বেঁচে যাবে, কিন্তু তারা বাধা পড়বে নতুন ছায়াপথকে ঘিরে। ঘুরতে থাকা বিশাল এক ঘূর্ণনে সূর্য হয়ে উঠবে লোহিত দৈত্য, বুধ আর শুক্রকে গিলে ফেলবে, আমাদের গ্রহকে দগ্ধ করে, পৃথিবীর সব জীবনকে ধ্বংস করে ফেলবে। সূর্য মারা যাবে, ছোট হতে হতে শ্বেত বামন হয়ে নিকটবর্তী তারারাও মারা যাবে, পরিণত হবে শ্বেত বামনে, পালসারে, কৃষ্ণগহ্বরে। ছায়াপথে আলো নিভে যাবে। মহাবিস্ফোরণ থেকে শুরু করে মহাবিশ্ব বিবর্ণ হচ্ছে, মারা যাচ্ছে, কোনো বিস্ফোরণ দিয়ে নয়, বরং দীর্ঘ কান্নার মধ্য দিয়ে। তবে একটা পথ থাকতে পারে, আমাদের মৃতপ্রায় মহাবিশ্ব থেকে কোনো একটা পথ। এটা হয়তো সম্ভব হবে আমাদের দূর ভবিষ্যৎ বংশধরদের দ্বারা। সময় এবং কালের মধ্য দিয়ে একটা শর্টকাট, একটা ওয়ারমহল। যদি আরও মহাবিশ্ব থেকে থাকে, তাহলে তা আমাদের দূর বংশধরদের নিয়ে যাবে সেই সমান্তরাল মহাবিশ্বে, এই ম্রিয়মাণ মহাবিশ্ব থেকে। সেখানে তারা হয়তো পাবে আরেক পৃথিবী, জীবনের উচ্চমার্গে। যদি তারা অতটা সৌভাগ্যবান হয় আর কি, তারা বাস করবে এক নতুন মহাবিশ্বে, এক নতুন আবাস। বাংলার ডাবিং সহায়তা করেছেন মোহাম্মদ সোহেল রানা।